ফের উত্তপ্ত হলো ভারত ও বাংলাদেশ সীমান্ত। কেন উত্তপ্ত হলো? কারণ বিএসএফ যখন চিকেন স্নেকের কাছে শিলিগুড়ি করিডোর সীমান্তবর্তী এলাকায় কাঁটাতার দেওয়ার কাজকে সম্পূর্ণ করতে যায়, ঠিক তখন বাংলাদেশিরা বিএসএফ কে লক্ষ্য করে পাথর ছোড়ে। আমি এখনো ঠিক বুঝতে পারছি না যে ভারতের জমি ভারত কাঁটাতার দেবে কিংবা পাঁচিল তুলবে, সেটা তো ভারতের নিজস্ব সিদ্ধান্ত। সেখানে বাংলাদেশিদের বোঝার কি আছে? এবং এই ঘটনা ঘটার পর বিএসএফ এর উচিত ছিল তৎক্ষণাৎ গুলি চালানো, কিন্তু বিএসএফ অত্যন্ত সংযমী আচরণ কিন্তু করেছে। আমাদের জায়গাতে আমরা কাঁটাতার দেব নাকি সেটা আমাদের সিদ্ধান্ত, এটা জানার পরও বাংলাদেশিরা দিনের পর দিন সীমান্তে যে ধরনের আচরণ করছে তা কিন্তু এক কথায় মেনে নেওয়া যায় না। বাংলাদেশিরা সত্যি কি জানে না যে তাদের সেনাবাহিনী স্ট্রেংথ কতটা? তারা কি সত্যিই জানে না যে বিএসএফ যদি অ্যাগ্রেসিভ কোনো স্টেপ নিতে শুরু করে তাহলে এই বাংলাদেশের মতো ছোট্ট একটি রাষ্ট্র কার্যত উড়ে যেতে পারে? এত কিছু জানার পরেও আজকে শিলিগুড়ি সীমান্তের কাছে একদম চিকেন স্নেকের কাছাকাছি একটি জায়গায় বিএসএফ কে লক্ষ্য করে পাথর ছোড়া হলো। সে খবর আজকে সামনে এসে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। শুধু পাথর ছোড়া নয়, একাধিক ধারালো অস্ত্র, লাঠি, বল্লম সমস্ত কিছু নিয়ে বাংলাদেশিরা এই সীমান্তবর্তী অঞ্চলে জড়ো হয়। এবং এখানেই আজকে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি উঠে যায় তা হলো যে বিজেপি যদি এদেরকে প্রশ্রয় না দিত, বাংলাদেশের পক্ষ থেকে যদি এদেরকে না উস্কানো হতো, তাহলে এরা কি এই সাহস পেত? এক কথায় উত্তর হলো না। অর্থাৎ এই ধরনের আচরণের পিছনে নিঃসন্দেহে বিজেপি এবং বাংলাদেশের সরকারের কিন্তু সরাসরি যোগ আছে, তা কিন্তু ভারত স্পষ্ট জানে এবং ভারত বুঝেছে। বিএসএফ কে লক্ষ্য করে পাথর যদি ছোড়া হয় তাহলে ভারতীয়রা কি মেনে নেবে? আজকে 16 কোটি বাংলাদেশির বিপক্ষে যদি 130 কোটি 40 কোটি ভারতীয় যদি জড়ো হয়, তাহলে এই বাংলাদেশের মতো রাষ্ট্র কি করবে? বিষয়গুলো অবাস্তব শোনালেও বিএসএফ কে লক্ষ্য করে বাংলাদেশিরা পাথর ছুটছে, এটাও তো কত বড় অবাস্তব কাজকর্ম, তা হয়তো আন্তর্জাতিক স্তরে এবার বুঝতে পারছে। এই ঘটনার পর বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হলো। সেখানে বিদেশ মন্ত্রক পরিষ্কার বলে দিল যে কোনো অবস্থাতেই কাঁটাতার দেওয়ার কাজ থামবে না। উল্টে সরাসরি তারা বলল যে বাংলাদেশের হাতে অফিসিয়ালি 2660 জনের কাছাকাছি 2680 জনের কাছাকাছি বাংলাদেশিদের ফাইল তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ যে বাংলাদেশ দিনের পর দিন সীমান্তে কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি করেছে, সেই বাংলাদেশের হাতেই বলটা ঠেলে দেওয়া হলো এবং বলা হলো, নাও ভাই, তোমাদের 2700 জনের লিস্ট আমরা দিলাম, তোমরা কি করবে আমরা আমাদের জানাও। কিন্তু এই প্রসেসে যদি দীর্ঘমেয়াদী কোনো রফা সূত্র বের করার তোমরা চেষ্টা করো, তাহলে ভারতের পক্ষ থেকে সোজা এদেরকে ধরে তোমাদের দেশে পুশিং করে দেওয়া হবে। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ভারত নাগরিকত্ব যাচাইয়ের উদ্দেশ্যে 2680 জনেরও বেশি মানুষের নাম বাংলাদেশি কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করেছে। একবার এই নাগরিকত্ব যাচাই করার প্রক্রিয়া সম্পূর্ণ হলে এই ব্যক্তিদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি বিদেশ মন্ত্রক অফিসিয়ালি যেটা বলছে তা হলো ভারতে বসবাসকারী সকল অবৈধ নাগরিকের বিপক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং একই সঙ্গে বাংলাদেশিদের এই পুরো বিষয়টি কোনোভাবে আর সহ্য করা হবে না, তা বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে। এবং আরো একটা ইম্পর্টেন্ট বিষয় বিদেশ মন্ত্রক এখানে অফিসিয়ালি বলেছে যে ভারত ও বাংলাদেশ এক্ষেত্রে একই সঙ্গে নাগরিকত্ব যাচাই করবে। এবার একই সঙ্গে নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টি কি? এই পুরো বিষয়টি যদি বুঝতে হয় আপনাদের হাকিমপুর সীমান্তে আসতে হবে। শেষ 2-3 দিন ধরে আপনারা দেখেছেন ধারাবাহিকভাবে হাকিমপুর সীমান্তে পশ্চিমবঙ্গ এবং ভারতের বিস্তীর্ণ জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অবৈধ বাংলাদেশিরা এসে জড়ো হচ্ছে। তারা প্রকাশ্যে বলছে যে তারা কেউ দালালকে 10,000 টাকা দিয়েছে, কেউ 7,000 টাকা দিয়েছে, কেউ 8,000 টাকা দিয়েছে এবং সেভাবে তারা ভারতবর্ষে ঢুকেছে। এই ভারতবর্ষে ঢুকে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, ফলে এদেরকে খুব সহজে ডিটেক্ট করা যায়নি। আর পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের তো মানে অগাধ যাতায়াত, তৃণমূল নেতাদের সৌজন্যে তাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এমনকি কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেটও জোগাড় করা হয়ে গেছে। ফলে খুব সহজেই কে বাংলাদেশি এবং কে পশ্চিমবঙ্গের বাসিন্দা সে বিষয়ে কিন্তু কনফিউশন তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের জমানায়। কিন্তু বিজেপি ক্ষমতায় এসে এই অবৈধ বাংলাদেশিদের একঘরে করার কাজ শুরু করে এবং সরাসরি বলা হয় ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, অর্থাৎ এদেরকে ধরো, আইনের আশ্রয় নিয়ে আইন অনুযায়ী তাদেরকে বাংলাদেশে পুশিং করে দাও। এই কর্মকাণ্ড শুরু হওয়ার পর আতঙ্কে ভোগে বাংলাদেশিরা। হাকিমপুর সীমান্তে একে একে বাংলাদেশিরা এসে জড়ো হয়। এবার আজকে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দ্বিপাক্ষিক সিদ্ধান্ত নেওয়া হবে। এর অর্থ হলো
বিএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছে যে যারা বাংলাদেশে ফিরে যেতে চাইছে তাদের সঙ্গে বিজেপির যোগাযোগ করিয়ে দেওয়া হবে। প্রাথমিকভাবে আমরা এই অবৈধ বাংলাদেশিদের আইডেন্টিটি ভেরিফিকেশন করব এবং ভেরিফিকেশন করার পর এদের তথ্য বিজেপির হাতে তুলে দেব। বিজেপির পক্ষ থেকে এদের তথ্য ডবল চেক করা হবে, অর্থাৎ ক্রস ভেরিফিকেশন করা হবে এবং বিজেপি 100% নিশ্চিত হওয়ার পরেই তাদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হবে এবং ভারতের এতে কোনো আপত্তি নেই, কারণ এরা নিজেরাই বলছে বাংলাদেশি, এরা নিজেরাই জেলে যাওয়ার ভয়ে বাংলাদেশ সীমান্তে এসে জড়ো হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে কাউকে খুঁজে আনতেই হয়নি হাকিমপুর সীমান্তে, তার আগেই এরা বিভিন্ন জায়গায় দালাল মারফত এসেছি সারেন্ডার করে দিয়ে বিজেপির কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করার জন্য রাজি। ফলে আজকে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ঠিক একথাই বলে দেওয়া হয়েছে যে আজকে বাংলাদেশের হাতে বাংলাদেশিদের তুলে দেওয়া হবে আইন অনুযায়ী এবং এক্ষেত্রে 2680 জনের একটি প্রকাণ্ড লিস্ট ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি আজকে সীমান্তে যে হোল্ডিং সেন্টার তৈরি হয়েছে সেখানে প্রায় 550 জন অবৈধ সন্দেহজনক বাংলাদেশিদের জায়গা হয়েছে এবং থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার এই পুরো বিষয়টি আরো অতিরিক্ত আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পৌঁছায়, কারণ গোটা বাংলা থেকে প্রায় 250 জন আনডকুমেন্টেড বাংলাদেশিকে এই হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। এদের কাছে 1 মাস সময় আছে, এদেরকে নিজেদেরকে প্রমাণ করতে হবে যে এরা ভারতীয়। সমস্ত তথ্য ডকুমেন্ট যদি সঠিক বেরোয় তাহলে নিজেদের জায়গায় ফিরিয়ে দেওয়া হবে, না হলে ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়ার মতো এদেরকে বাংলাদেশে ফেরানোর প্রস্তুতি ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি নেওয়া হয়েছে। ভারতীয়রাও কিন্তু এই পুরো বিষয়টাই এগিয়ে আসছে। কালকে কোচবিহার জেলার মাথাভাঙায় 1 নম্বর ব্লক, সেখানে এক নজিরবিহীন ঘটনা সামনে এসছে। সেখানে 7 গ্রাম অঞ্চলের বাসিন্দারা নিজেদের জমি বিএসএফ এর হাতে হস্তান্তর করছে এবং তারা বলছে যে দিনের পর দিন এই অঞ্চলে কাঁটাতার ছিল না, এর ফলে বাংলাদেশিরা ভারতবর্ষে ঢুকে বিভিন্ন অবৈধ কাজকর্মে লিপ্ত হয়েছিল। এমনকি এটাও বলছে যে তারা গরু পাচার করেছে, তারা ভারতীয় সম্পদকে চুরি করেছে। ফলে আমাদের সিকিউরিটি কনসার্নিং ইস্যুতে এক বড় সড় সংশয় তৈরি হয়েছিল, কারণ এই অঞ্চলে কাঁটাতার দেওয়া ছিল না। ফলে এই অঞ্চলে এখন কাঁটাতার দেওয়া হোক, শুভেন্দু অধিকারীর বিজেপি বা সরকার অত্যন্ত ভালো সিদ্ধান্ত নিয়েছে এবং ভালো সিদ্ধান্ত নিয়েছে বলেই আমরা নিজেদের জমি ভলেন্টিয়ারি বিএসএফ এর হাতে তুলে দিচ্ছি এবং সেই তথ্য কালকে আমাদের সামনে এসেছে। ফলে যখন একটি সরকার সুরক্ষার জন্য, জাতীয় সুরক্ষার জন্য এই ধরনের সিদ্ধান্ত নেয়, তখন আপামর জনগণ যে স্বতঃস্ফূর্তভাবে এইভাবে এগিয়ে আসে তারই কিন্তু নিদর্শন সীমান্তবর্তী অঞ্চলে আমরা ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই 27 কিলোমিটার জমি বিএসএফ এর হাতে হস্তান্তর করা হয়ে গেছে, যার মধ্যে 18 কিলোমিটার জায়গায় কাঁটাতার দেওয়া হচ্ছে এবং 9 কিলোমিটার জায়গায় ফাঁড়ি এবং একাধিক পরিকাঠামো তৈরি করা হবে বিএসএফ এর পক্ষ থেকে। এই পুরো বিষয়টা নিয়ে বাংলাদেশ সরকার নোংরা রাজনীতি করতেও শুরু করে দিয়েছে। কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে বিএসএফ কিছুদিন আগেই গুলি চালাতে বাধ্য হয় এবং সেই গুলিতে 2 জন চোরা চালানকারী, যার নাম মোহাম্মদ মুরসালিন যার বয়স 20 এবং নবীর হোসেন যার বয়স 50, এরা নিহত হন। বিএসএফ পরিষ্কার বলেছে যে এই অনুপ্রবেশকারী ইস্যু যদি বিজেপি না থামায় তাহলে আমরা জাতীয় সুরক্ষার জন্য গুলি চালাবো। কালকে বাংলাদেশে এই 2 ব্যক্তির বাড়িতে পৌঁছে যায় জামাতের নেতারা। ঈদের দিনকে তারা বেছে নেয় এবং আন্তর্জাতিক মিডিয়া মানে আল জাজিরা, বিবিসির মতো পত্রপত্রিকা তো বসেই থাকে এই ধরনের খবর করার জন্য এবং ভারত বিরোধিতার এই আগুনটাকে আরো উস্কে দেওয়ার জন্য আন্তর্জাতিক মিডিয়ার শরণাপন্ন এই জামাতের নেতারা হয় এবং এই পুরো ঘটনাগুলোকে আন্তর্জাতিককরণ করার চেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে ফের করা হচ্ছে। তা কালকের এই ঘটনায় কিন্তু ফের একবার স্পষ্ট হয়ে গেল। অর্থাৎ একদিকে সীমান্তে কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট বুঝিয়ে দিয়েছে কোনো হুঁশিয়ারি, কোনো বাধার কাছে ভারত মাথা নত করবে না, এবং অন্যদিকে যে কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশিরা বিএসএফ এর বিপক্ষে পাথর ছুটছে তারও পাল্টা কিন্তু আজকে ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে এবং 2680 জনের অফিসিয়াল ডাটা বাংলাদেশের হাতে তুলে দিয়ে মাস্টার স্ট্রোকটি ভারত করেছে এবং বোঝানোর চেষ্টা করেছে, দেখো ভাই তোমরা আমাদের গায়ে পাথর ছুটতে পারো, আমরা তোমাদের ডকুমেন্ট দিলাম, এবার তোমরা যদি এটাকে অ্যাকসেপ্ট না করো তোমাদের বিপক্ষে আন্তর্জাতিক স্তরে অ্যাকশন নিতেও ভারত কিন্তু পিছু পা হবে না। অর্থাৎ বাংলাদেশের কাছে কিন্তু আর কোনো অপশনই থাকলো না, কারণ ভারতের বিদেশ মন্ত্রক অফিসিয়ালি পুরো বিষয়টা টেক ওভার করলো এবং বাংলাদেশকে অফিসিয়ালি এই বিষয়ে কিন্তু জানানো হলো। প্রিয় দর্শক, 10 নম্বর বিপদ সংকেতে বাংলাদেশ, কলকাছি ভারতের হাতে। 10 নম্বর বিপদ সংকেত কখন দেয়া হয়? যখন আর কোনো উপায়ন্তর থাকে না, একেবারে চূড়ান্ত বিপদ সীমায় পৌঁছে যায় পরিস্থিতি। আমরা মনে করি বা বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ ভারত সম্পর্ক ঠিক সেই জায়গাটিতে গিয়ে ঠেকেছে। তড়িৎ গতিতে 2 পক্ষের উত্তেজনা প্রশমনের মতো যদি ব্যবস্থা না নেওয়া যায় তাহলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে।
সেক্ষেত্রে পুরো দায় হচ্ছে ভারতের। কারণ আপনারা জানেন 2024-এর 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই ভারত আমাদের সঙ্গে মূলত সম্পর্ক ছিন্নই করেছে। এখন ভারত বাংলাদেশ সম্পর্ক একেবারে তলানিতে। তারা বলেছিলেন যে নির্বাচিত সরকার এলে সেই সরকারের সঙ্গে সম্পর্ক গড়বেন। নির্বাচিত সরকার এসেছে, কিন্তু এই সরকারের সঙ্গেও বৈরীভাব কাটেনি। ভারতের পর্যবেক্ষণ হচ্ছে বাংলাদেশ ইদানিং ভারতের সঙ্গে আলাপ আলোচনা ছাড়াই বা কোনো ধরনের পর্যালোচনা ছাড়াই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বিমানের চুক্তি হচ্ছে, গোয়েন্দা তথ্য আদান প্রদানের চুক্তি হচ্ছে, জঙ্গিবাদ দমনের সমঝোতা স্মারকে সই হচ্ছে, নানা কিছু হচ্ছে, যেগুলোতে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে আলোচনা বা পরামর্শ করার কোনো ধরনের চিন্তাই করছে না বা কোনো ধরনের কার্টেসি দেখাচ্ছে না। এই হচ্ছে ভারতের অভিযোগ, যে কারণে আমরা কি দেখছি যে প্রতিনিয়ত সীমান্তে উত্তেজনা। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ঘোষণা দিয়েছে যে পুরো সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। এই জন্য শুভেন্দু অধিকারী ইতিমধ্যে জমিও বরাদ্দ দিয়েছে কেন্দ্রীয় সরকারকে। এখন বিভিন্ন জায়গায় সেই কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে নানা ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখুন একটি ভিডিও চিত্র, সেখানে কি পরিস্থিতি দেখতে পাবেন। এটি হচ্ছে লালমনিরহাট সীমান্তের ঘটনা। বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে, আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে। বাংলাদেশি কিন্তু আমরা ছাড় দিব না। আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুইটা বিজেপি ক্যাম্পের মাঝামাঝি স্থানে 177-এর 3S বরাবর এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল। তো ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশি আম গাছ কাটাকে নিয়ে একটা ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি। এই পরিস্থিতি কিন্তু শুধুমাত্র কোনো একটি সীমান্তে নয়, বরং ভারত এবং বাংলাদেশের সঙ্গে পুরো লাগোয়া সীমান্ত জুড়েই এই ধরনের ঘটনা ধারাবাহিকভাবে ঘটছে। আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাতে চাই, সেখানেও একই পরিস্থিতি। তো এই ধরনের পরিস্থিতি যদি চলতেই থাকে তাহলে কি হবে? ভয়াবহ দিকেই কিন্তু যাবে। কিন্তু এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ কি? পথ হচ্ছে দেখুন, আমাদের সরকার দুটো কথা দিয়েছে, আমরা আপনার সাথে কথা বলতেছি। আমরা বলছি দাদা আপনি তো জোর করে বলেন কথা দিয়েছে, আমাদের সমস্যাটা আমাদের সমস্যা বলতে। নিশ্চয়ই আপনারা দেখলেন যে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে এই উত্তেজনাকর আলাপচারিতা বা কথোপকথন। এটি কিন্তু শুধু এই উত্তেজনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বিজিবি মানে আমাদের বর্ডার গার্ড বাহিনী, তারা একদম যুদ্ধ পরিস্থিতিতে চলে যেতে বাধ্য হয়েছিল। কারণ বিএসএফ এমন ভাবে কোনো অনুমতি, কোনো আলাপ আলোচনা ছাড়াই শূন্য রেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল, যেটা বাধা দেয়া স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রিয় দর্শক, তো সেই পদক্ষেপটি গ্রহণ করতে গিয়েই আসলে ভয়াবহ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। গত কয়েকদিনের কথা যদি বলি, ধারাবাহিকভাবে যদি 7 দিনের পরিস্থিতি সামনে রাখি, তাহলে অসংখ্য ঘটনা ঘটছে। আমরা দেখতে পাচ্ছি যে লালমনিরহাট, সিলেট, যশোর, কুড়িগ্রাম, এরপর দিনাজপুর, এই সীমান্তগুলোতে এই ধরনের ঘটনা বেশি হচ্ছে। লালমনিরহাটে 5 গ্রামের 3 বিঘা করিডোর এলাকায় সীমান্তের শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে কোনো স্থাপনা বা কাঁটাতারের বেড়া নির্মাণ করা যাবে না বলে বিএসএফ কে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বিজিবি। সীমান্ত চুক্তি লঙ্ঘন করে ভারতীয় কর্তৃপক্ষ শূন্য রেখায় জমি মাপজোখ এবং বাঁশের খুঁটি স্থাপন শুরু করলে বিজিবি কঠোর প্রতিবাদ করে এবং বাধা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি সীমান্ত এলাকায় দুই বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে বিজিবি ও বিএসএফ এর ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠকে বিএসএফ অভিযোগ করে খুঁটি স্থাপনকে কেন্দ্র করে বিজিবি ফায়ারিং পজিশনে গিয়েছিল। জবাবে বিজেপি জানায় 1974 সালের স্থল সীমান্ত চুক্তি অনুযায়ী 150 গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ অনাকাঙ্ক্ষিত, তাই আত্মরক্ষার অংশ হিসেবে তারা পজিশনে গিয়েছিল বা প্রতিরক্ষামূলক অবস্থানে গিয়েছিল। এদিকে এলাকা পরিদর্শনে এসে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক দধিরাম রায় বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ বন্ধ হবে না। তিনি জানান, পতাকা বৈঠকের মাধ্যমে আলোচনা চললেও সরকারের নির্দেশনা অনুযায়ী কাঁটাতারের বেড়া দেয়া হবে। তবে উত্তেজনার পর বিএসএফ বিভিন্ন স্থানের বাস খুলে নিয়েছে এবং এই সীমান্তে কোনো সিভিলিয়ান আসেনি। 150 গজ বা 117 মিটারের মাঝে কোনো স্থাপনা হলে আবারও ফায়ারিং পজিশনে যাবে বিজিবি। এই ধরনের স্পষ্ট একটি হুঙ্কারও দেওয়া হয়েছে আমাদের বাহিনীর তরফ থেকে।
তো কেন এইরকম উত্তেজনাকর পরিস্থিতি? কারণ বিএসএফ কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা করছে না। যদি সীমান্তে কাঁচাতারের বেড়া হয়, যদি কাঁচাতার স্থাপন করতে হয়, তাহলে অবশ্যই দুই বাহিনী বসে সেই শূন্য রেখার কোন জায়গাটিতে কাঁচাতারের বেড়া দেওয়া হবে সেটি নির্ধারণ করতে হবে। 1974 সালের যে সীমান্ত আইন আছে, সেই আইন অনুযায়ী অবশ্যই দুই পক্ষের আলোচনার ভিত্তিতেই তা নির্ধারিত হবে। বাংলাদেশ চাইলেও কাঁচাতারের বেড়া দিতে পারবে, ভারত চাইলেও পারবে, কিন্তু অবশ্যই আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে কাজটি করতে হবে। মূলত সমঝোতা বা আলাপ আলোচনার কোনো ধারই থাকছে না। যাই হোক প্রিয় দর্শক, দিল্লি এখন মহা টেনশনে, বা দিল্লিতে হইচই শুরু হয়ে গেছে রীতিমতো। কেন হইচই হচ্ছে? কারণ দিল্লি ভেবেছিল নির্বাচিত সরকার এলে 17 বছর আগের সম্পর্কে ফিরে যেতে পারবে, কিন্তু তারেক রহমানের সরকার ঠিক 17 বছর আগে শেখ হাসিনার সরকার যা যা করেছে সেদিকে প্রত্যাবর্তন করেনি। এতেই আসলে চোট পেয়েছে দিল্লি। ফলে অস্বস্তি যেমন বাড়ছে, ঠিক তেমনি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র বা চক্রান্তের জালও বিস্তৃতি হচ্ছে। এখন দেখুন, এই যে আমাদের এই উপমহাদেশে বাংলাদেশকে ঘিরে চীন, পাকিস্তান এবং সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ আগ্রহ, এর কারণ কি? ভূ রাজনৈতিক কারণ। বাংলাদেশ কোন দিকে তার কূটনীতিকে নিয়ে যাবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বাংলাদেশ কি ভারতমুখী হবে, নাকি বাংলাদেশ পাকিস্তানমুখী হবে, না চীনমুখী হবে? আসলে বাংলাদেশকে হতে হবে বাংলাদেশমুখী। একদম কাঁচায় কাঁচায় নিক্তিতে মাপার মতো অবস্থা তৈরি করতে হবে কূটনীতিতে। কোথায় আমার কতটা লাভ, কোত্থেকে আমার হুমকি আসতে পারে, কে আমাকে আঘাত করতে পারে, কার দ্বারা সার্বভৌমত্ব ক্ষতি হতে পারে, কে আমার ভূখণ্ড দখল করতে পারে, এই হিসেব নিকেশগুলো স্পষ্টভাবেই করতে হবে। তার সঙ্গে সেই ধরনের সম্পর্কও রাখতে হবে, লাভের সম্পর্ক হবে, দুই পক্ষই যেন উইন উইন সিচুয়েশনে থাকে। তো আমরা 17 বছর তো ভারতমুখী হয়ে দেখেছি, কেবলই দাদাগিরি, কেবলই নিপীড়ন, কেবলই নির্যাতন। 17 বছরে কি পরিমাণ মানুষ হত্যা করা হয়েছে সীমান্তে, একটা পরিসংখ্যান যদি আনা হয় তাহলে ভয়াবহ চিত্র আমরা দেখতে পাবো। 17 বছর তো শেখ হাসিনার সঙ্গে মোদী সরকারের ধরম মহরম সম্পর্ক ছিল, তাহলে কেন সীমান্ত হত্যা বন্ধ হয়নি? কেন তিস্তা চুক্তি হয়নি? কেন আমরা পানির ন্যায্য হিস্সা পাইনি? কেন অসম বাণিজ্যিক অবস্থা এখনো আছে দুটি দেশের মধ্যে? এই বিষয়গুলো নিয়ে কেউ কি পর্যালোচনা করেছেন? হাসিনা আমলে অসংখ্য চুক্তি হয়েছে ভারতের সঙ্গে, সেই চুক্তিগুলো গোপনই থেকে গেছে, প্রকাশ করা হয়নি। প্রায় 1000-এর মতো নানা ধরনের চুক্তি রয়েছে, ছোট বড় সমঝোতা স্মারক, চূড়ান্ত চুক্তি, 10 বছর মেয়াদি, 20 বছর মেয়াদি, নানা খাতে এই ধরনের চুক্তি হয়েছে। কিন্তু সেই চুক্তিগুলোর সম্পর্কে জানার অধিকার জনগণের রয়েছে, সেগুলো জনগণ জানতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকারও এই চুক্তিগুলো বাতিল করেনি বা পর্যালোচনা করেনি। এখন এই বর্তমান সরকার এগুলো নিয়ে কি করবে? যদিও তথ্য বিষয়ক উপদেষ্টা বলেছেন যে পর্যালোচনা করা হচ্ছে, দেখা যাক কি করবে তারা। কিন্তু দেখুন, দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করার একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। সেটা কেন হয়েছে? এই যে কূটনৈতিক অভিযাত্রা, সেটার গতি প্রকৃতি দেখি আমাদের প্রতিবেশী দেশগুলো নানা ধরনের চিন্তা ভাবনা শুরু করেছে। বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে তাহলে অব্যাহত উন্নতির দিকে এগিয়ে যাবে, রাজনৈতিকভাবে বাংলাদেশে একটা শান্তির পরিবেশ তৈরি হবে, জনগণের মধ্যে স্বস্তি ফিরবে। কিন্তু এটি যদি ব্যাহত হয় তাহলে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে, আমাদের স্থিতিশীলতা নষ্ট হবে, আবারও আমরা ধাক্কা খাবো। আর এই ধরনের ঘটনা ঘটলে যারা মনে করছে যে এই সরকারও তাদের প্রতি নতজানু নীতি দেখাচ্ছে না, তাদের জন্য লাভবান। একদম সরল সমীকরণ, এখানে কোনো জটিলতা নেই। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের গুজব, গুঞ্জন এবং ষড়যন্ত্রের জালপালা বিস্তৃত হচ্ছে। এখন এটাকে বন্ধ করবেন কিভাবে? এই বন্ধ করবার জন্য সব পক্ষগুলোকেই একমত হতে হবে। কেমন একমত? সরকারকে উদারতা দেখাতে হবে, তার প্রতিশ্রুতির উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। ভোটের আগে গণভোট, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা পূরণ করতে হবে। অন্যদিকে বিরোধী দলগুলোকেও দূরদর্শী এবং প্রজ্ঞাপূর্ণ কর্মসূচি দিয়ে সরকারকে পরামর্শ দিতে হবে। আত্মঘাতীমূলক কোনো আন্দোলনের কর্মসূচি দিয়ে তৃতীয় পক্ষকে সুযোগ যদি করে দেয় বিরোধী দল, তাহলে সেটা ভয়ানক হবে, গণতান্ত্রিক অভিযাত্রা ব্যাহত হবে। দুপক্ষকেই কিন্তু স্থির থেকে ঠান্ডা মাথায় সব বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে। আর এটা যদি না পারা যায় তাহলে ভয়াবহ একটা পরিস্থিতি অপেক্ষা করছে। যে কোনো প্রতিবেশীরা এটা থেকে সুযোগ নেবে, এটা নিঃসন্দেহে বলা যায়।
এটার কোনো ব্যত্যয় হবে না যদি জাতির মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত না হয়। সেই জন্য আমার শেষ কথা হচ্ছে, সবাই ঐক্যবদ্ধ থাকুন। যা শুনছি এবং বর্তমানে যা আভাস পাচ্ছি তাতে ইতিবাচক কোনো সুসংবাদ নেই। মত পথ ভুলে দেশের গণতন্ত্রকে নিরবচ্ছিন্ন রাখতে পারাই হচ্ছে বড় চ্যালেঞ্জ, এবং নিরবচ্ছিন্ন যদি রাখা যায় গণতন্ত্রকে, তাহলে কোনো ষড়যন্ত্রের কাজে আসবে না। কেবল দেখুন, দল এবং গোষ্ঠী চিন্তা করলে হবে না, সবাই যার যার জায়গা থেকে প্রয়োজনের ছাড় দিন। গণতন্ত্র আক্রান্ত হলে আবার অন্ধকার নেমে আসবে। সতর্ক হন, রাজনৈতিক সাম্প্রদায়িকতাকে পরিহার করে সবাইকে নিয়ে দেশ করুন, সবাইকে নিয়ে দেশ নির্মাণের পথে এগিয়ে যান। এবার শেষ সুযোগ, হাতছাড়া হলে আবার দীর্ঘ প্রতীক্ষা। দেখুন, এই বাংলাদেশের 55 বছরে আমরা কেবল হোঁচট খেয়েছি। 1975 একদলীয় বাকশাল কায়েম হলো, 1981 প্রেসিডেন্টকে হত্যা, 82-তে আবার স্বৈর শাসন, 91 নতুন গণতান্ত্রিক অভিযাত্রা, 2007-এ আবার 1/11, এরপর 24-এর 5ই আগস্ট গণ অভ্যুত্থান। দীর্ঘ সময় ধরে হোঁচট খেতে খেতে 55 বছর পার করা এই বাংলাদেশ আর হোঁচট খেতে চায় না। এই জন্য সরকার, বিরোধী দল এবং দেশের পক্ষের সব মানুষকেই ঐক্যবদ্ধ থাকতে হবে, দৃঢ় ভূমিকা পালন করতে হবে। শেখ হাসিনা দেশে ফিরছেন, বাংলাদেশের মাটিতে পা রাখবেন তিনি। এই খবর আমি এই চ্যানেলে দিয়েছি বেশ কয়েকদিন আগেই। তার দলের নেতৃত্বকে দিল্লির পান্ডারা রোডের বাসভবনে ডেকে নিজের মুখে সে কথা বলে দিয়েছেন নেত্রী। আবার গতকাল বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তিনিও এক সাক্ষাৎকারে বলেছেন এ কথা। তার মুখ থেকে বেরিয়ে এই খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সঙ্গী সাথীরা সব দোষ ইউনূস আর তার কিচেন ক্যাবিনেটের ঘাড়ে চাপিয়ে নিজেদের নিষ্পাপ শিশু প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন। সবকিছুই এই হাসিনা ফিরছেন এই খবরের প্রতিক্রিয়ায়। এবং এই নিষ্পাপ শিশু প্রমাণের যে এখন একটা উদ্যোগ শুরু হয়েছে, এদের মধ্যে সাম্প্রতিকতম নামটি হলো ইউনূসের প্রাক্তন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার 3টি মাসে যিনি গায়ে হাওয়া লাগিয়ে ফুরফুর করে ঘুরে বেরিয়েছেন, হাসিনার ফেরার খবরে তিনি এতটাই ভেঙে পড়েছেন যে গতকাল প্রকাশ্যে বলেছেন, আমি কিছু করি নাই, যা কিছু করিয়াছে সে ওই কেষ্টা বেটা। কেষ্টা বেটা মানে পুরাতন ভৃত্যে, রবি ঠাকুরের সেই পুরাতন ভৃত্য যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। তো এখানে কেষ্টা বেটা হচ্ছেন মোহাম্মদ ইউনূস আর তার কিচেন ক্যাবিনেট। এটা ওই বলেছেন তৌহিদ হোসেন, তারাই যা করার করেছে। এমনটাই হয়, ডুবন্ত জাহাজ থেকে সবার আগে সমুদ্রে ঝাঁপায় ইঁদুর। অবশ্য ইঁদুর জানে না যে সমুদ্রে ঝাঁপ দিলে মৃত্যুটা আরো তাড়াতাড়ি কাছে চলে আসে। তৌহিদ হোসেন ও তার মতো একদা ব্যাঘ্ররূপী ইঁদুরদের কথা থাক, শেখ হাসিনা ফিরছেন এই প্রসঙ্গেই বরং আসা যাক। তিনি ফিরছেন। জনমনে প্রশ্ন এসেছে, যদি এই খবর সত্যি হয়, এবং আমি জানি আমার এই এপিসোডের পরে অনেকেই বলবেন যে আপনি তো গত বেশ কয়েক মাস ধরে বলে যাচ্ছেন যে তিনি ফিরছেন, এতদিন তো ফেরেননি। কথাটা তো আমি একা বলিনি, সারা দেশের, আমাদের বাংলাদেশের যারা ইউটিউব করেন, সোশ্যাল মিডিয়া করেন, সংবাদপত্র যারা করেন, সেই মিডিয়ার মানুষজন তারাও একাধিকবার বহুবার বলেছেন শেখ হাসিনা ফিরছেন, তিনি ফিরতে পারেন। তো সুতরাং সে কথাটা বাদ দিয়ে আমাকে কি বলা হবে না হবে সেইটা আলোচনাটা বাদ দিয়ে এখন প্রশ্ন আসে যে জনমনের যে প্রশ্নটা, সেটা হচ্ছে যদি এই খবর সত্যি হয় তাহলে কেন ফিরতে চাইছেন তিনি এই মুহূর্তে মৃত্যুদণ্ডের পরোয়া না করে? এখনো তো মৃত্যুদণ্ড বহাল আছে, এখনো তো আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা বহাল আছে। তাহলে তিনি ফেরার কথা ভাবছেন কিভাবে, কি জন্যে? ভারতের বিশেষ সেনা বিমান নিয়ে আসবে তাকে, নাকি বাংলাদেশ সেনা বিমান যাবে দিল্লিতে, যেমন পৌঁছে দিয়ে এসেছিল তেমন ভাবে তাকে ফেরত নিয়ে আসবেন? কিভাবে আনা হবে তাকে? আন্তর্জাতিক বার্তা পেয়েছেন কি শেখ হাসিনা? পেয়ে থাকলে
কি বার্তা পেয়েছেন তিনি। আজকের এই এপিসোডে আমরা খুঁজে বের করব এই পুরো দিকগুলো, পুরো বিষয়গুলো। শেখ হাসিনার ফেরার পেছনের আসল রহস্য, এটা কি তার ক্যালকুলেটেড পলিটিক্যাল মুভ, মানে ক্যালকুলেশন করে কি তিনি এই রাজনৈতিক এই মুভটা দিচ্ছেন, এই কাজটা করবেন, এবং এই খবর কিভাবে হতে চলেছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির সবচেয়ে বড় টুইস্ট, সেটা আমরা দেখব। প্রথমে বোঝা যাক বর্তমান নিখুঁত প্রেক্ষাপটটা ঠিক কি রকম। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। অভ্যুত্থানের সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ বিমান, এই খবরটা সবাই জানেন, তবু 2 বছর আগের ব্যাপার তো অনেকে ভুলেও যেতে পারেন, যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ বিমান তাকে এবং তার বোন শেখ রেহানাকে নিয়ে দিল্লির হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছে দেয়। তিনি তখন থেকে ভারতে আশ্রয়ে আছেন। কিন্তু গত কয়েক মাসে পরিস্থিতিটা একদম বদলে গেছে। কিরকম? বাংলাদেশে নির্বাচন হয়ে গেছে, অন্তর্বর্তী সরকার নেই, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছে, 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা। আওয়ামী লীগ নির্বাচনে অংশই নিতে পারেনি, ফলে এই নির্বাচন আদৌ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নয়, যা গণতন্ত্রের সংজ্ঞা অনুযায়ী কোনো বৈধ নির্বাচনের তকমা পেতে পারে না। এই পরিস্থিতিতে 6 মাসের মধ্যে নেত্রী দেশে ফিরছেন, এই সংবাদটা আমি দিয়েছিলাম নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। আগেই বলেছি, আমার এই নেত্রীর এই চ্যানেলে নেত্রীর মুখের কথায় দিয়েছিলাম সেই খবরটি। আবার গতকাল 26শে মে 2026 বাহাউদ্দিন নাসিম এক সাক্ষাৎকারে বলেছেন শেখ হাসিনা 6 মাসের মধ্যেই দেশে ফিরবেন। অর্থাৎ আমি আগে যে খবরটা দিয়েছিলাম সেটা জল্পনা ছিল না, তার বাস্তব ভিত্তি ছিল। কিন্তু নাসিম শুধু এটুকুই বলেননি, তিনি আরো বলেছেন বাংলাদেশ সেনা যেভাবে তাদের নিজস্ব বিমানে শেখ হাসিনা ও শেখ রেহানাকে অভ্যুত্থানের সময় ভারতে পাঠিয়েছিল, তেমনি বিশেষ সেনা বিমান বা সরকারি বিমান দিল্লিতে পাঠিয়ে নিয়ে যেতে হবে তাকে। এই যে খবরটি নাসিম বলেছেন, এই যে ব্যাপারটি, এই ব্যাপারে বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশ সেনাবাহিনীর কোনো প্রতিক্রিয়া এখনো অবধি আসেনি। নাসিমের সাক্ষাৎকারের আর একটা জরুরি কথা ছিল, তিনি বলেছেন যে শুনছি ভারত সরকারও নাকি এটা চায়, মানে ভারতও চায় যে শেখ হাসিনা দেশে ফিরুন। অথচ দেখুন, এতদিন বাংলাদেশের অন্তর্বর্তী ও বিএনপি সরকারের বারংবার অনুরোধ ও দাবি সত্ত্বেও ভারত হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কোনো গুরুত্বই দিয়ে বিবেচনাই করেনি, এমনকি তাদের চিঠির জবাবও দেয়নি। আজ কি তাহলে ভারতের ভাবনার বদল হয়েছে? এটা কি সত্যি নাসিমের কথাটা, নাকি রাজনৈতিক কৌশল? চলুন খুঁজে বের করি। এখানেই আসে সবচেয়ে বড় আরেকটি জিজ্ঞাসা, শেখ হাসিনার বিরুদ্ধে তো মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে। 2025 সালের 17 নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে। তাহলে কি করে নাসিম বলছেন যে মৃত্যুদণ্ডের পরোয়া না করে হাসিনা যখন দেশে ফিরতে চাইছেন তখন ভারত তাকে আটকে রাখবে না, এই কথা কি করে বলছেন? এতদিন তো ঠিক এই কারণের জন্যই ভারত এই ফেরত দেওয়ার ব্যাপারটাকে পাত্তাই দিচ্ছিল না। এখানেই বুঝতে হবে হাসিনার ফেরা আজকের আর শুধু আইনি বিষয় নয়, এটা রাজনৈতিক গণিত হয়ে দাঁড়িয়েছে। এই গণিতে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক স্বার্থ আছে। মনে রাখতে হবে 2024 জানুয়ারিতে যে ভোট হয়েছিল বাংলাদেশে, সেই ভোটে হাসিনার বিপুল জয়ে শুধু ভারত যে অভিনন্দন বার্তা পাঠিয়েছিল তা নয়, যদিও বাংলাদেশের রটে তখন তো ভারত দাঁড়িয়েছিল হাসিনার পাশে। না ভাই, ভারত একা দাঁড়ায়নি, পৃথিবীর আরো বেশ কিছু দেশ তারা ভারতের এই হাসিনার পাশে দাঁড়িয়েছিল এবং ওই নির্বাচনকে সমর্থন করেছিল। আমি যাদের কথা বলছি সেই বার্তা পাঠিয়েছিল চীন ও রাশিয়াও। চীন নিয়ে জামাত, এনসিপি, বিএনপি যতই উচ্ছ্বসিত হোক না কেন, চীনও চায় বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার থাকুক।